আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পলাশী যুদ্ধের ব্যাপারে এবং পলাশী যুদ্ধের যে প্রধানতম ঐতিহাসিক শিক্ষাটা এবং সেই শিক্ষাটা কিভাবে আমাদের জাতীয় জীবনে এখনো রিলেভেন্ট সে ব্যাপারে একটু আলোচনা করব। আমরা এর ইতিহাসের ব্যাপারে মোটামুটি হালকা পাতলা সবাই জানি এবং যে ঐতিহাসিক ক্যারেক্টারগুলো নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর এদের ব্যাপারে আমরা সবাই জানি এবং মূলত কনস্পিরেটর কারা, কারা ছিল সেই নামগুলো আমরা জাস্ট জানি। আর এর চেয়ে বেশি কিছু জানি না। যেমন হচ্ছে জগৎ শেঠ, উমিচাঁদ। মেইন কনস্পিরেটর আপনার ইয়েতে পলাশীর যুদ্ধের যে আগে যে কনস্পিরেসি হয়েছে মেইন কনস্পিরেটর আসলে জগৎ শেঠ ছিল। আমি এই আলোচনায় পরে আসবো। কিন্তু এই আলোচনায় আসার আগে আমি মানে একটা ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে নবাবী আমলে বা মুঘল আমলে বাংলা নাকি খুবই সমৃদ্ধ ছিল। এর জিডিপি নাকি ওয়ার্ল্ড জিডিপি প্রায় 10% মতো ছিল। সুতরাং এই অঞ্চলটা খুবই সমৃদ্ধ ছিল। কিন্তু এতটুক আমরা শুধুমাত্র পড়লেই আমাদের যে মিস্টেকটা হবে যে এই সমৃদ্ধ থাকা মানে আমরা জানি যে অঞ্চল সমৃদ্ধ সেই অঞ্চলের মানুষ ক্ষমতাই তো বেশি হয়। কিন্তু এই সমৃদ্ধ থাকা মানে বাংলার অঞ্চল সমৃদ্ধ ছিল মানে যে এই অঞ্চলের মানুষরা যে ক্ষমতায়িত ছিল সেটা কি ট্রু? সেটা কি সত্য? সেটা কিন্তু সত্য না। বাংলার যে মূল অধিবাসী যারা ছিল, বাঙালি মুসলিমরা ছিল এবং বাঙালি যারা হিন্দুদের নিম্নবর্ণে যারা হিন্দু ছিল, তারা কিন্তু সেই ক্ষমতার অংশ ছিল না। তারা প্রডিউস করছিল এই বিশ্বের একটা বড় প্রোডাকশন প্রোডাক্টিভ এরিয়া এটা ছিল। মুঘল আমলের সবচেয়ে প্রোডাক্টিভ যে অঞ্চলটা সেটাই বাংলা ছিল। কিন্তু তার মানে এই না যে ক্ষমতা যেটা সেই ক্ষমতা আমাদের হাতে ছিল। ওকে, মূলত ক্ষমতার কারা ছিল? ক্ষমতায় ছিল এক পার্সিয়ানেট এলিট যারা ফার্সি ভাষায় কথা বলতো। পার্সিয়ান কালচার যে মুঘল কালচার যেটা ছিল সেটাতে যারা অভ্যস্ত ছিল সেই ইয়ে ছিল এবং এদের অনেকেই কিন্তু আসলে এথনিক্যালি বাঙালি ছিল না, তারা কিন্তু বাংলার বাইরে থেকে এসেছিল। তো বাঙালি বলা যে বাংলার মুসলিমরা যারা কৃষিকাজ করতো, অন্যান্য কাজ করতো যারা, তারা উৎপাদন করতো কিন্তু তারা কখনোই ক্ষমতাবান ছিলেন না। তো যেই ছিল পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা এভাবে ছিল যে মূলত টপে যারা ছিল নবাবরা ছিল বা যে ছিল মুঘলদের যে গভর্নররা ছিল তারা ছিল মূলত অবাঙালি পার্সিয়ানেট কালচারে অভ্যস্ত। বা জেনারেল যারা ছিল তারাও সেরকম ছিল, অবাঙালি পার্সিয়ানেট কালচারে অভ্যস্ত। এবং তার যে অধস্তনে যে সরকারি চাকরিগুলো ছিল, যেমন রাজস্ব আদায় বা হিসাব গণনা, এই সমস্ত কাজগুলো মেইনলি করতো হচ্ছে উচ্চবর্ণের হিন্দুরা, ব্রাহ্মণরা বা কায়স্থরা তারা করতো। মূলত কায়স্থরা করতো আর কি। তো সেটা ছিল পলিটিক্যাল যে সিস্টেমটার মধ্যে কখনো বাঙালি মুসলিম যারা ছিল বা বাংলা নিম্নবর্ণের হিন্দু যারা ছিল, বাংলা ভাষায় যারা কথা বলতো, তারা অংশ ছিলেন না সেটার। তো এটা হচ্ছে মূলত। এবং আরেকটা বিষয়, আমরা অনেক কিছু উৎপাদন করছিলাম কিন্তু সেটার কন্ট্রোল আমাদের হাতে ছিল না। এই অঞ্চলটা অনেক সমৃদ্ধ ছিল কিন্তু এই অঞ্চলের টাকা যেটা উৎপাদিত হচ্ছিল সেই টাকায় যে সেই ব্যাংকিং সিস্টেমটা কোনো বাঙালির হাতে ছিল না। তো সেখানে আসে জগৎ শেঠের নাম। জগৎ শেঠ কোনো একটা নাম না। জগৎ শেঠ হচ্ছে মাহাতাব চাঁদ এবং স্বরূপ চাঁদ, দুইজন লোক। এবং এই দুইজন হচ্ছে এই বাংলার না, এই দুইজন বাঙালি ছিলেন না। এদের পূর্বপুরুষ অজওয়াল জৈন, উনি জৈন ধর্মের মানুষ ছিলেন এবং তিনি এসেছিলেন রাজস্থানের মারোয়ার অঞ্চল থেকে। তো তারা মারোয়ারি ছিল এবং তারা এখানে এসে তারা হচ্ছে ব্যাংক খুলে বসেছে এবং হচ্ছে সমস্ত ব্যাংক, তারা সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকার ছিল। উৎপাদন করছে বাংলার মানুষরা, বাঙালি ভাষাভাষী, মুসলিম হোক বা হিন্দু হোক, নিম্নবর্ণের হিন্দু হোক তারা। কিন্তু টাকার কন্ট্রোলটা কিন্তু আয়দার বা সবকিছু পাওয়ারের যে কন্ট্রোলটা সেটা আয়দার যে পার্সিয়ানেট এলিট ছিল অথবা উচ্চবর্ণের হিন্দু অথবা অন্য ভাষাভাষী অন্য অঞ্চল থেকে আসা মানুষ। জগৎ শেঠ, মূলত জগৎ শেঠ তো আপনার জিনিসটা কি, এই যে জগৎ শেঠ আমাদের যে সমস্ত ক্যাপিটাল সবকিছু যে সেটা হচ্ছে সে কন্ট্রোল করতেছে। তারপর হচ্ছে এই যে মীর জাফর, তো অবশ্যই সে পার্সিয়ানেট কালচার অভ্যস্ত ছিল এবং তার ফ্যামিলি, সে আসলে বাঙালি ছিল না, তার ফ্যামিলি এসেছিল ইরাকের নাজাফ হতে এই 2-1 প্রজন্ম আগে। তারপর হচ্ছে উমিচাঁদ, সেটা এই যে উমিচাঁদ আমরা নামগুলো পড়ি তারা কিন্তু বাঙালি ছিল। উমিচাঁদ কিন্তু ছিল হচ্ছে পাঞ্জাবি, খাত্রি, শিখ। সো খাত্রি, এই মারোয়ারি, এই নামগুলো কিন্তু খুবই বিখ্যাত ইন্ডিয়াতে। আপনারা যারা ইন্ডিয়ার ব্যাপারে জানেন তারা জানেন যে ইন্ডিয়ার বর্তমানেও যে বেশিরভাগ সেই বিজনেসগুলো কিন্তু এই এই কয়েকটা জাতির মানুষই বেশি কন্ট্রোল করে আর কি, স্পেশালি নর্দার্ন ইন্ডিয়াতে।
তো খাত্রী শিখ ছিল, সে কিন্তু বাঙালি ছিল না, মুসলিমও ছিল না, নিম্নবর্ণের হিন্দুও ছিল না আর কি, সে ছিল খাত্রী শিখ। জগৎ শেঠ ছিল জৈন ধর্মের মানুষ, এবং যে আরো কয়েকজন কনস্পিরেটরের মধ্যে যে ছিল বাঙালিরা ছিল, তার মধ্যে হচ্ছে রায় বল্লভ এবং রায় দুর্লভ, তারা ছিল হচ্ছে বড় ব্যবসায়ী, এবং তারা ছিল কায়স্থ, বাঙালি কায়স্থ। তারা তো কখনোই নিজেদেরকে যে অন্তর্জ শ্রেণীর বাঙালি মুসলিম বা বাঙালি হিন্দু তাদের অংশ হিসেবে দেখতো না আর কি, তারা হচ্ছে নিজেদেরকে একটা আলাদা এলিট শ্রেণী হিসেবে দেখতো। তারপর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়, আপনারা যারা গোপাল ভাঁড় দেখেন তারা হয়তো তাকে চিনে থাকবেন, সে রাজা কৃষ্ণচন্দ্র রায়, ওই রাজা কৃষ্ণচন্দ্র রায়, এবং সেই রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু ছিল শাক্ত ব্রাহ্মণ। ইতিহাসে যতটুকু বোঝা যায়, অনেকে আবার সন্দেহ প্রকাশ করে যে আসলে ব্রাহ্মণ ছিল কিনা, কিন্তু আমরা যতটুকু জানি যে ইতিহাসে যে তাকে বলা হয়েছে সে শাক্ত ব্রাহ্মণ। তো এই হচ্ছে বিষয়, এবং শুধু তারাই নয়, আরো দুজনের নাম বলবো, তারা হচ্ছে খজা পেট্রুস আরাতুন, এবং আরেকজন হচ্ছে খোজা ওয়াজিদ। তো পেট্রুস আরাতুন নামটা শুনে একটু অবাক হয়েছে, এই লোক আবার কি? এই লোক হচ্ছিল বাংলার অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সেই সময়, যারা হচ্ছে এই কনস্পিরেসিতে ইমপ্লিসিটলি সায় দিয়েছিলেন। সে সে ছিল আর্মেনিয়ান। খাজা ওয়াজিদ নাম শুনলে তো মুসলিম হয়ে মনে হতো, কিন্তু সে মুসলিম ছিল না, সেও ছিল আর্মেনিয়ান। তারা পারস্য থেকে এসেছিল আর কি এই অঞ্চলে, পারস্যে যে আর্মেনিয়ান গোষ্ঠী এখনো আছে, তারা হচ্ছে এখানে এসেছিল বিজনেস করতে। তো এই মানুষগুলো, তার মানে হচ্ছে আমরা জিনিস প্রডিউস করতেছি, সম্পদ প্রডিউস করতেছি, আমরা যা যা প্রডিউস করা দরকার বাঙালি মুসলিম বাঙালি হিন্দু করছে, কিন্তু এর ফলে যে উদ্বৃত্ত এবং যে টাকাটা, যে ক্যাপিটালটা, যে সম্পদটা, সেটা কিন্তু আমাদের হাতে ছিল না, সেটা কন্ট্রোল করতো ব্যাংকিং এর মাধ্যমে জগৎ শেঠ, এবং ব্যবসার মাধ্যমে হচ্ছে এই যে উমি চাঁদের মতো বা বাঙালি কায়স্থ যারা ছিল, বা আর্মেনিয়ানরা যারা ছিল, তো এই সমস্ত লোকরা কিন্তু কন্ট্রোল করতো। এবং এর ফলে যেটা হয়েছে, আমরা জানি যে ক্লাইভ বলেছিল যে পলাশী যুদ্ধের দুই পাশে যত বাঙালি ছিল তারা যে ঢিলও ছুটতো, তাহলেও নাকি বাঙালি মানে এই ব্রিটিশ সৈন্যরা নাকি আস্ত বেরোতে পারতো না। কিন্তু বিষয়টা কি ছিল, আমরা তো ক্ষমতায় তো ছিলাম না, আমরা শুধু প্রডিউসই করে যাচ্ছিলাম। ক্ষমতা, অর্থ, সম্পদ সবকিছু কাদের হাতে ছিল? সেই যে পার্সিয়ানেট এলিট ছিল, মুসলিম মুসলিম পার্সিয়ানেট এলিট, যারা আশরাফ হিসেবে নিজেদেরকে দাবি করতো, এবং হচ্ছে যারা হচ্ছে যে আমরা যে অন্তর্জ শ্রেণীর মুসলিম ছিলাম তাদের সাথে নিজেদেরকে এক করতো না। বাকি ছিল ওই যে অন্যান্য যারা, তারা অনেকে বাঙালি ছিলই না, জগৎ শেঠ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে জগৎ শেঠ। এবং এটা এখানে ইম্পর্টেন্ট আমাদের জাতীয় যে ইয়েতে জীবনে এখনো কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি, যে জগৎ শেঠের যে মিস্টেক, সে ভাবছে যে সে হচ্ছে সিরাজউদ্দৌলাকে সরিয়ে একটা পুতুল সরকার বসাবে, মীর জাফরের মাধ্যমে একটা পুতুল নবাবী বসাবে, এবং সে হচ্ছে মানে সুন্দর মতো তার মতো বিজনেস করে যাবে। সে যে সিদ্ধান্তটা নিয়েছে আলটিমেটলি সেটার যে ফলে এই যে ব্রিটিশ শাসনটা চেপে বসলো, এবং চাপার কিছুদিনের মধ্যেই যে ৭৬-এর মন্বন্তর হলো, হয়ে যে ১ কোটির মতো মানুষ মারা গেল, সেই ১ কোটি মানুষের মধ্যে এখানে কি আমাদের ভুল ডিসিশন ছিল? এখানে কিন্তু বাঙালির কোনো কিছুই ছিল না, বাঙালির কোনো স্টেক ছিল না, বাঙালি মুসলিম বা বাঙালি নিম্নবর্ণের হিন্দুর কোনো ধরনের স্টেকই ছিল না। সেই যে আমাদের যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যটা কিন্তু পতিত হয়েছে মূলত জগৎ শেঠের মাধ্যমে। জগৎ শেঠ সে কিন্তু বাঙালি ছিল না, সে ছিল মারোয়ারি। তো আমাদের যে সম্পদ বা ক্যাপিটাল, সেটা আমাদের হাতে না থাকার যে কুফল, সেটা সেটা হচ্ছে এই পলাশী যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা। আমরা যা প্রডিউস করব, আমরা যে ক্যাপিটাল প্রডিউস করব, আমরা যে সম্পদ প্রডিউস করব, সেটার কন্ট্রোল আমাদের হাতে থাকতে হবে, যেটা স্পেশালি সুলতানি আমলের পর হতে, সুলতানি আমলে তো কিছুটা ছিল, পুরোপুরি ছিল কেউ বলবো না, কিন্তু কিছুটা হলে ছিল, স্পেশালি মুঘল আমল বা নবাবী আমলে সেটা ছিলই না। এবং এর ফলে আমাদের ভাগ্য নির্ধারিত হয়েছিল এমন কিছু মানুষের দ্বারা, যারা আমাদের সাথে সম্পর্কিত ছিল না, বা আমাদেরকে তারা নিজেদেরকে আপন ভাবতো না, বা আমাদের সাথে তারা এভাবে আর্থিকভাবে সম্পর্কিত ছিল না। এবং আমরা যেহেতু মূলত ওই যে কৃষিকাজ এবং চাষাভুষা, আমরা হচ্ছে ওই যে কামার কুমার এই সমস্ত কাজের মধ্যেই নিজেদেরকে ইয়ে করেছিলাম, কি যেন, আমরা যেহেতু এলিট শ্রেণীর অংশ হতে পারিনি, আমাদের ভাগ্য আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। এবং অন্যদের ভুলে, অন্যদের যে রাজনৈতিক ভুল, সেই রাজনৈতিক ভুলের সবচেয়ে বড় খেসারত কিন্তু দিতে হয়েছে আমাদেরকে, বাঙালিদেরকে, বাঙালি নিম্নবর্ণের হিন্দু স্পেশালি, এবং বাঙালি মুসলিমদেরকে। মারোয়ারিরা কয়জন মারা গেছে? মারোয়ারিকে মারা গেছে, এরা কেউ মারা যায়নি। খাত্রী শিখ কয়জন মারা গেছে এই যে ৭৬-এর মন্বন্তরে, এটা কিন্তু তারা কিন্তু মারা যায়নি। বা এই কায়স্থ হিন্দু বা ব্রাহ্মণ হিন্দু কয়জন মারা গেছে? মারা যায়নি। মূলত যারা হচ্ছে নিম্নবর্ণের কৃষকরা যারা ছিল তারাই মারা গেছে। তো এটাই হচ্ছে বিষয়, যে আমাদের প্রধানতম শিক্ষা হবে এখান থেকে, সেটাই হচ্ছে প্রধানতম শিক্ষা। আমরা যতই ক্যাপিটাল প্রডিউস করি, যা ইচ্ছা তাই প্রডিউস করি, দিন শেষে আমাদের যদি সবরেনিটি না থাকে,
আমাদের সম্পদের এবং আমাদের ক্যাপিটাল, আমাদের সমস্ত কিছুর উপর, এই ভূমির মধ্যে যতটুকু কিছু রয়েছে বাংলাদেশের ভূমির মধ্যে, সেটার উপর যদি আমাদের শক্ত ক্ষমতা না থাকে, তাহলে আমাদের ভাগ্য নির্ধারিত হবে এমন সমস্ত অ্যাক্টরদের দ্বারা যারা এই অঞ্চলের সাথে আত্মিকভাবে সম্পর্কিত না, এবং যারা এই অঞ্চলে আত্মিকভাবে সম্পর্কিত না তাদের কোনো কিছুতে যায় আসে না যে এই অঞ্চলের মানুষরা কি ধরনের সাফারিংসের মধ্যে পতিত হবে। এখনো বাঙালি এলিটদের মধ্যে যারা হচ্ছে এই যে ব্রিটিশদের রেখে যাওয়া যে ইয়েটা ছিল, এবং এরপরে ইভেন দেশভাগের পরও, এবং দেশভাগের কথা আমি আসবো আর কি, দেশভাগের কথা বা পাকিস্তানি আমলের পাকিস্তানের সাথে যে যুদ্ধ, এটার ব্যাপারে আমরা আসবো। এখন আমরা যেটা দেখি যে এই অঞ্চলের যে এলিটরা রয়েছে তারা কিন্তু নিজেদেরকে আমাদের যে বাঙালি যে আইডেন্টিটি, মুসলিম আইডেন্টিটি বা বাংলা নিম্ন নিম্ন মানে যারা হিন্দুরা রয়েছে তাদের সাথে নিজেদেরকে একাত্ম হিসেবে দেখে না। এই কারণেই তাদের বুক কাঁপে না যে আমাদের উপর এরকম ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তারা হচ্ছে লুটপাট করে দেশের বাইরে ভেগে গিয়ে সুখে শান্তিতে থাকবে। এই জিনিসটা তাদের বুক কাঁপে না, কারণ আই থিঙ্ক ওরা হচ্ছে নিজেদেরকে অংশ হিসেবে মনে করে না অনেকেই। এবং আমরা যে যুদ্ধ করেছিলাম বা পাকিস্তান অর্জন যে ছিল আমাদের, বা পরবর্তীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জন করলাম আমরা, এটার মেইন উদ্দেশ্যটাই ছিল যে আমরা সেই শিক্ষাটা পেয়েছি ৭৬-এর মনমন্ত্রের মাধ্যমে, ২০০ বছর ব্রিটিশ শাসনের মাধ্যমে, যে আমাদের সম্পদ আমাদের হাতে না থাকলে যেই ক্যাটাস্ট্রফি এবং ডিজাস্টার হয় সেটা আমাদের মাথায় ছিল। আমরা জানি, বাঙালি মুসলিমরা এটা জানে যে কি হতে পারে যদি আমাদের সম্পদ আমাদের হাতে না থাকে। তখন অন্যান্যরা যারা আমাদের পক্ষে ডিসিশন নেয় তারা আমাদেরকে এমন কিছুতে পতিত করবে যার ঘানি টানতে হবে ২০০ বছরের জন্য। এটাই হচ্ছে প্রধানতম শিক্ষা। শুধুমাত্র প্রডিউস করলেই হবে না, আপনার সমস্ত সম্পদ আছে এই অঞ্চলে সব কিছুর উপর আপনার অধিকার থাকতে হবে। আপনার যদি অধিকার না থাকে, আপনার অধিকার খর্ব হবে এবং তাদের ভুল ডিসিশন যারা আপনার অংশ না। সো এটাই হচ্ছে বিষয়। তো বাঙালিদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এই ব্যাপারে ভিজিল্যান্ট হতে হবে যে আমাদের ইকোনমি স্ট্রংলি আমরাই কন্ট্রোল করব। আমাদের ইকোনমির উপর যাতে কোনো আদার অ্যাক্টরসদের শক্তিশালী প্রভাব না থাকে, এবং এটা যদি হয় এটার ঘানি আমাদের পরবর্তী প্রজন্মকে বহুত দিন ধরে টানতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধানতম শিক্ষা। থ্যাংক ইউ। এটাই আজকের ভিডিওর আর কি আলোচনা। আসসালামু আলাইকুম।